খেজুরির মানুষের ক্ষমতা। আজকের এই সভায় সভাপতিত্ব করছেন, আপনারা জানেন, আমাদের জনপ্রিয় সভাধিপতি, প্রাক্তন সভাধিপতি এবং প্রাক্তন বিধায়ক রঞ্জিত মন্ডল আছেন, আমাদের দেবাংশু ভাই আছেন, আমাদের উত্তম বাবু সহ আমাদের রাজ্য নেতৃত্ব এবং সমস্ত নেতৃত্ব। আমি কথা বাড়াবো না, আমাদের নেতৃত্বরা আছেন। আমি একটা কথা বলতে চাই, আমাদের খেজুরির মানুষ হিমাংশু দাসের অত্যাচার দেখেছে, আমাদের খেজুরির মানুষ বিজন রায়ের অত্যাচার দেখেছে, শম্ভু মাইতির অত্যাচার দেখেছে, কাবুকরের অত্যাচার দেখেছে। আর বাঁশগড়াতে আমরা দেখছি কি, এখানে নতুন করে আবার একটা নতুন করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কাবুকর হিমাংশুর মতো অত্যাচারীরা জন্মেছে। আপনারা ভাববেন না আমরা সমস্ত হিংস্র মানুষকে সোজা করতে পারি। খেজুরির মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে, আর এই বাঁশগড়াতে আমরা জানি আমাদের কর্মীদের উপর যেভাবে অত্যাচার হয়, আপনাদের কয়েকদিন হিমাংশু দাসের মতো এই মাঠ দিয়ে ছুটিয়ে পার হয়ে বঙ্গোপসাগরে পড়তে হবে। এই বাঁশগড়াতে অত্যাচার সাধারণ মানুষ মেনে নেবে না। যেখানে আমরা দেখেছি এই বাঁশগড়াতে দিনের পর দিন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের যেভাবে অত্যাচার করা হচ্ছে, এই বাঁশগড়া বাজারটা কিন্তু আমাদের জেলা পরিষদের জায়গা। আমাদের উত্তম বাবু আছেন, এখানে যদি আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের কোন কর্মী আক্রান্ত হয়, আপনার কাছে অনুরোধ রাখবো, আপনি যেহেতু সভাধিপতি, আপনি আপনার এই জায়গাটা কিভাবে আপনি পুনরুদ্ধার করবেন আপনি বুঝে নেবেন। সবাইকে আবার বাঁশগড়াতে আমাদের কর্মী সমর্থন মনোবলকে শক্ত রাখার জন্য আহ্বান জানিয়ে এবং খেজুরিতে আগামী 2026 সালে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হোক না কেন আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব, এই বলে আমার কথা রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, উত্তম বাড়ি জিন্দাবাদ। নমস্কার। ধন্যবাদ জালাউদ্দিন খান মহাশয়কে। আমরা এরপরে বক্তব্য শুনব আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সম্মাননীয় সভাধিপতি, পটাশপুর থেকে নির্বাচিত জনপ্রিয় বিধায়ক, যিনি খেজুরির আমাদের সুখ দুঃখের সাথী, মাননীয় উত্তম বারিক মহাশয়। বক্তব্য রাখার অবকাশ নেই। ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য বক্তব্য রাখবেন। আপনারা আমাদের কথা প্রতিদিন শুনছেন। আমাদের সভার সভাপতি শ্রদ্ধাভাজন রণজিৎ মন্ডল থেকে শুরু করে আমাদের আজকের এই সভার প্রধান বক্তা ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে জেলা যুবর সভাপতি ভাতৃপ্রতিম জালাল থেকে শুরু করে শ্রদ্ধাভাজন আমাদের বিকাশ বাবু আছেন, রিজিয়া দিদিমণি আছেন, হাবিবুর সাহেব আছেন, আমাদের নমিতা দিদিমণি আছেন, শঙ্করদা আছেন, এই ব্লকের সভাপতি বিমানদা সঞ্চালনা করছেন, নীলাঞ্জন বাবু আছেন, সমুদ্র বাবু, প্রদীপ বাবু, পার্থ বাবু, ওই ব্লকের 3 জন কনভেনার আছেন। এছাড়াও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচিত প্রতিনিধি, ছাত্র, যুব, মহিলার নেতৃত্বরা আজকে মঞ্চে উপস্থিত আছে এবং খেজুরির বিভিন্ন প্রান্ত থেকে আজও যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে হাতে নিয়ে কামারদা বাজার থেকে বাঁশগড়া পর্যন্ত পদযাত্রা করতে করতে ঐতিহাসিক 10ই নভেম্বরের সেই স্মৃতিচারণের জন্য এখানে সমবেত হয়েছেন। আপনাদের প্রত্যেককেই জননেত্রী, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন, নমস্কার, প্রণাম, সালাম, আদাব নিবেদন করি। এই বাজারের যে ব্যবসায়ী বন্ধু উত্তম বাবু পরলোক গমন করেছে, তার অমর আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ, পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আর আজকে তৃণমূল কংগ্রেসের সভা শুরুতেই 1 মিনিট নীরবতা পালন করে আত্মার সন্তুষ্টি কামনা করা হয়েছে এবং এই বাজারের ক্রেতা বিক্রেতা বন্ধু, সমস্ত ব্যবসায়ী বন্ধু সকলকে প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা একদিকে স্মৃতিচারণ করতে এসেছি ঐতিহাসিক 10 সালের 24শে নভেম্বরের, যেদিনকে খেজুরির মাটি থেকে হারমাদদেরকে তাড়িয়ে হারমাদদের মুক্ত করা হয়েছিল এই খেজুরির বিধানসভা, তার স্মৃতিচারণ করতে এসেছি। আর 2025-এর 10ই নভেম্বর আবার একটা শপথ নেব, সেদিনকে তাড়িয়েছিলাম সিপিএম এর হারমাদদের, আর 26-এ তাড়াবো ভারতীয় জনতা পার্টির উন্মাদদের। এই শপথ আজকের সভা থেকে আমাদের নিতে হবে। এটা বানর বড্ড লাফালাফি করছে,
বিভিন্ন জায়গায় অনেক রকমের কথাবার্তা বলছেন। সময় আসলে আমরা বুঝিয়ে দেব কোন রোগের কি ওষুধ লাগে, এটা তৃণমূল কংগ্রেস ভালো করে জানে। উপযুক্ত সময় আসলে নিশ্চিত বুঝিয়ে দেব। ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য বলবেন, আমি আবার আপনাদের উদ্দেশ্যে বলবো, এসআইআর কে সামনে রেখে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিভিন্ন জায়গায় সংযোজনের মাধ্যমে ক্ষমতায় আসার যে পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ন্যস্ত হয়ে গেছে, অর্থাৎ ব্যর্থ হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির সেই পরিকল্পনা। তাই বিভিন্নভাবে বিভিন্ন কথা উপস্থাপনা করছেন। পরে কোনোদিন সভা হলে নিশ্চিতভাবে বলবো। সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, আমাদের জনপ্রিয় বিধায়ক উত্তম বারিক মহাশয়কে। এখন আমরা যার বক্তব্য শোনার জন্য এখানে আজকে উপস্থিত হয়েছি, এই প্রথমবার খেজুরি বিধানসভার মধ্যে তিনি বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য শেষ করে আমরা সবাই ফিরব। আজকের এই সভায় এখন বক্তব্য রাখছেন আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, যাকে প্রতিদিন আপনারা টিভির পর্দায় দেখেন, আমাদের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য মহাশয়। নমস্কার। অনেকক্ষণ ধরে মিটিং চলছে, লম্বা মিছিল করে আপনারা এসছেন। আমি 5-7 মিনিটে বক্তব্য শেষ করব। প্রথমেই উত্তমদা উপস্থিত আছেন, জেলা পরিষদের সভাধিপতি এবং কাঁথি লোকসভা কেন্দ্রের প্রাক্তন, আমাদের এর আগে প্রার্থী ছিলেন লোকসভা নির্বাচনে, পটাশপুরের বিধায়ক। যুব সভাপতি উপস্থিত আছেন, ব্লকের সভাপতিরা উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সভাপতি থেকে শুরু করে, সঞ্চালক থেকে শুরু করে সকল নেতৃত্ব যারা এখানে আছেন, আমি প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা জানাই একত্রে। প্রথমেই হারমাদ মুক্তি দিবসে খেজুরির প্রত্যেকটা মানুষ যারা বাইরে থেকে আক্রমণ করা হারমাদদের তখন রুখে দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, সেই খেজুরির মা মাটি মানুষকে আমি নতমস্তক প্রণাম জানাই। কিন্তু তফাৎ একটা হয়েছে, সেদিনের হারমাদগুলো, সেদিনেরই সিপিএম গুলো ক্ষমতা থেকে যাওয়ার পর তাদের মনটা চিরবির করছিল, হাওয়াই চটি পরা মেয়েটা আমার বাপ কাকাদের সাম্রাজ্য ঘুচিয়ে দিয়েছে, কি করব। কিন্তু তারা লাল ঝান্ডা ধরে তো দিদির বিরুদ্ধে আর লড়াই করতে পারছে না। কি করবে উপায় খুঁজছিল। হঠাৎ করে গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে একটা পার্টি এলো, নতুন একটা সিম্বল নিয়ে এলো, পদ্ম ফুল। ওরা ভাবলো কাস্তে হাতুড়ি তারার চিহ্ন ধরে মমতা ব্যানার্জিকে আর হারানো যাবে না, তাই পদ্ম ফুলের ঝান্ডাটা ধরি। লাল পতাকা যে মানুষগুলো ধরেছিল, মায়েরা যারা লাল ছাপার শাড়ি পরেন তারা ভালো মতো জানেন, লাল ছাপার শাড়িটা একটু বেশি করে সার্ফ এক্সেল দিয়ে যদি বাথরুমে আছাড় মেরে মেরে কাচেন, লাল শাড়িটা একটু জলে ধুয়ে গিয়ে রংটা গেরুয়া হয়ে যায়। সিপিএম এর লাল ঝান্ডাটা ওই অবস্থা হয়েছে, ওই হারমাদগুলোই এখন বিজেপির জল্লাদ হয়েছে। একই প্রোডাক্ট, একই কাপড়ের ছিট, দুটোর মধ্যে কোনো তফাৎ নাই। এই এলাকার একজন নেতা ছিলেন, তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে সখ্যতাও ভালো ছিল, লোভ দেখিয়ে রাখতেন তৃণমূল কর্মীদের। তৃণমূল কর্মীরা তাকে পছন্দ করতেন কেন? কারণ তিনি বোঝাতেন আমরা তোমার সঙ্গে আছি, আমি নেত্রীকে কতটা ভালোবাসি, আর আমরা কর্মীরা বড্ড বোকা। আমরা সেই নেতাটাকে তত বেশি ভালোবাসি যে নেতাটা আমার দিদিকে ততটা ভালোবাসি। আমরা সেই নেতাকেই নেতা বানাই যে নেতা আমার দিদিকে তত বড় নেত্রী ভাবেন। আমরা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী যদি স্বামী বিবেকানন্দ হই, তবে আমাদের রামকৃষ্ণ সেই হওয়ার যোগ্যতা রাখে যে রামকৃষ্ণ মা কালীর ভক্ত হতে পারেন। আমরা সেই দেখে নেতা বানাই। শুভেন্দু বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কত ভালোবাসা দেখালেন, হাজার হাজার কর্মীদের বোকা বানালেন। একটা সুযোগ এলো, 35টা পদ দিয়ে দিদি মাটি থেকে লোকটাকে মাথায় তুললো। একটা সুযোগ এলো, 35-এর পর 36 কেন হলো না? শুধু এইটুকু অভিমানের বসে যে মা তাকে ছোট থেকে বড় করলো, সেই মায়ের বিরুদ্ধে কুৎসা করতে, গালাগালি করতে দুবার ভাবলো না। আর মায়েরা শুধু এখানেই শেষ নয়, রাজনৈতিক বিরোধিতা অনেক দলই করেছে। মমতা ব্যানার্জি 40 বছর বিরোধী রাজনীতি করেছেন,
কেউ একটা মমতা ব্যানার্জি ক্লিপিং বার করে শোনাতে পারবেন যেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আর বুদ্ধবাবুদের দিদি তুই তুকারি করে কথা বলতেন? পারবেন না। প্রত্যেকটা বক্তৃতায় বুদ্ধ বাবু জ্যোতি বাবু বলে কথা বলতেন। আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন। বুদ্ধবাবুর পুলিশ দিদির ওপর অত্যাচার করেছে, জ্যোতি বাবুর পুলিশ দিদির চুলের মুঠি ধরে বার করে দিয়েছে। তারপরেও দিদি বেরিয়ে এসে বাইট দিয়ে বলেছেন, রেগে গেছেন, চিৎকার করেছেন, কিন্তু জ্যোতি বাবু বলেছেন। আর আজকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে এইটুকু থেকে এত বড় বানালো, সে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে তুই তুই করে কথা বলে। মায়ের বয়সী একটা মহিলাকে, মা সবাই হতে পারে না মানলাম, আমার প্রতিবেশী কাকিমাও আমার মা নয়, কিন্তু আমি কি সেই কাকিমাকে তুই তুই করে বলতে পারি? এইটুকু শিক্ষা কি আমাদের পেটে নেই? শুধু এই কথা নয়, একজন ব্রাহ্মণ বাড়ির মহিলা তাকে ফুফা, খালা, বেগম কি না বলতে বাকি রেখেছে, কোনো শব্দ বাকি রাখে না। আমাদের বক্তব্যের জায়গা মায়েরা দাদারা একটু ভেবে দেখবেন, এই লোকটা গোটা পশ্চিমবঙ্গের কাছে পূর্ব মেদিনীপুরের মুখ কি উজ্জ্বল করছে না কলঙ্কিত করছে, আপনাদের চিন্তা করতে হবে। আমি পূর্ব মেদিনীপুরের লোকসভা একটা কেন্দ্র থেকে প্রার্থী ছিলাম। এই জেলার মানুষ 7 লাখের কাছাকাছি মানুষ আমাকে ভোট দিয়েছেন, আমি হয়তো জিততে পারিনি, তাই কিছুটা ঋণগ্রস্ত আমিও এলাকার মানুষের কাছে, এই জেলার মানুষের কাছে। 3 মাসের জন্য আমি যদি আপনাদের ভাইয়ের মতো বা ছেলের মতো হয়ে থাকি, আমি আপনাদের এইটুকু বলছি, মায়েরা, পূর্ব মেদিনীপুরের মানুষকে, খেজুরির মানুষকে, শুভেন্দু অধিকারীকে আপনারা যত তাড়াতাড়ি পারেন এই মাটি থেকে ত্যায্য পুত্র করুন। আপনাদের সন্তান হওয়ার যোগ্যতা, এই মাটির সন্তান হওয়ার যোগ্যতা শুভেন্দু বাবুর নেই। এই মাটি সেই স্বাধীনতা সংগ্রামীদের মাটি, ব্রিটিশের গুলির সামনে এই মাটির মাতঙ্গিনী হাজরা 70 বছর বয়সেও বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতো, গুলির পরোয়া করতো না। সে গুলি খেয়ে যখন লুটিয়ে পড়তো তার সাদা শাড়িটা রক্তে লাল হয়ে যেত। এই মাটি ব্রিটিশদের বিরুদ্ধে মাথা নোয়ায়নি। এই মাটির ঘরে ঘরে গেলে বাপ, দাদা, ঠাকুরদাদের মধ্যে স্বাধীনতা সংগ্রামী পাবেন। আর সেই সময় ব্রিটিশদের দালালি কে করত? বিজেপির পূর্বসূরীরা। সেই দিনকে যারা পূর্ব মেদিনীপুরের মানুষদের মেরেছে, আজ সেই রাজনৈতিক দলের হয়ে দালালি করছেন কে? এই মাটির ছেলে শুভেন্দু। এটা লজ্জার, এটা দুঃখের, এটা ঘৃণার, এটা কষ্টের। দাদা একটা স্লোগান দিতে গিয়ে আওয়াজ তুলছিলেন, আমার আগে যিনি বলছিলেন সঞ্চালক, এই সভাপতি আজকের সভা, 26 তুমি কার? শুনে ভালো লাগলো। যখন এই প্রশ্নটা চিৎকার করে করব আমরা স্টেজ থেকে, গলিতে, বাড়িতে, পাড়ায়, চায়ের দোকানে, সর্বত্র বসে থাকা মানুষ উত্তর দেবেন। আমরা যখন চিৎকার করে বলবো 26 তুমি কার, সাধারণ মানুষ চিৎকার করে বলবে মমতার, মমতার, মমতার। 26 তুমি কার? কেবল মমতার। 26 তুমি কার? কেবল মমতার। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে যা দিয়েছে তা এর আগে কোনো সরকার দেয়নি, আর ভবিষ্যতেও কেউ দিতে পারবে না। এখন এসআইআর হচ্ছে, মায়েরা ফর্ম ফিল আপ তো করেছেন আপনারা, বাড়ি বাড়িতে যাচ্ছে। আমাদের দলও বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে, মানুষের পাশে আমরা আছি, কিন্তু এসআইআর এ কিন্তু বিজেপি হাওয়া। সাধারণ মানুষকে বিপদে ঠেলে দিল। একটা করে কাগজ বাড়িতে বাড়িতে, এবার ফিল আপ করো, এ মাটি তোমার থাকবে কিনা একটা কাগজ ঠিক করে দেবে। আপনার রক্ত নয়, আপনার ঘাম নয়, এ মাটিতে দেওয়া আপনার পরিশ্রম নয়, একটা পাতলা ফিনফিনে জেরক্স পেপার ঠিক করে দেবে আপনি এ মাটির মানুষ হবেন কিনা। আমার পূর্বপুরুষদের, আপনার পূর্বপুরুষদের স্বাধীনতা সংগ্রামের কোনো গুরুত্ব নেই, কিন্তু এই যে বিপদে নামিয়ে দিল, গোটা রাজ্যের মানুষকে বিপদে ঠেলে দিল। বলছে কি? বলছে বাংলাদেশি মুসলমান ধরতে হবে, তাই এসআইআর। বাংলাদেশি মুসলমান কত আছে? কত আছে জানি না আমরা। শুভেন্দু বলে হচ্ছে 5 লাখ, 10 লাখ, 50 লাখ। পশ্চিমবাংলার জনগণ কত? 10 কোটি। গল্পটা কেরম দাঁড়ালো জানেন মায়েরা? একটা গ্রামে চোর ঢুকেছে, পুলিশ চোর ধরতে পারছে না, কিন্তু চোরগুলোকে মারতে হবে। তাই পুলিশ কি সিদ্ধান্ত নিল? গ্রামেই আগুন লাগিয়ে দেবে। চোরগুলো তো মরবে, কিছু মানুষ মরে মরুক। সেটা কি দেখা গেল?
500 জনের গ্রামে ঢুকেছিল দুটা চোরকে ধরতে পারেনি বলে 500 জনের বাড়িতেই আগুন লাগালো দুটোকে মারার জন্য। এইটা হচ্ছে এসআইআর। এই যে 49 জন লোক মারা গেছে আজকে পশ্চিমবঙ্গে, কেউ আতঙ্কে, কেউ হার্ট অ্যাটাকে, বিএলওরা মারা যাচ্ছে প্রেশার নিতে না পেরে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বলছি, মমতা ব্যানার্জি বারবার বলেছিলেন 2002-এ যে এসআইআর হয়েছে 2 বছর ধরে হয়েছিল। তাহলে আজকে 2025-এ আমরা তো বলছি না করবেন না, করুন, কিন্তু 2002-তে যদি 2 বছর সময় লেগে থাকে, আজকে 2 মাসে কি করে করা সম্ভব? জনসংখ্যা তো বেড়েছে, কমেনি। সেদিন রাজ্যের জনসংখ্যা ছিল 6 কোটি, আজকে রাজ্যের জনসংখ্যা 10 কোটি। সেদিন 2 বছর টাইম দিয়েছেন, আজকে বলছেন 2 মাসে কর। আর এই প্রেশার গুলো কাদের ওপর গিয়ে পড়ছে? সেই বিএলওদের কাঁধে, যারা বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের ফর্মগুলো দিচ্ছে। এরা অধিকাংশ স্কুল টিচার, স্কুলে আপনার বাচ্চার ক্লাস নেবে, আপনার বাড়িতে ফর্ম দেবে, এক একটা ফর্ম ডাউনলোড করতে 20 মিনিট করে টাইম লাগছে। তার উপরে এত ঝামেলা। এই আতঙ্কের চোটে, এই প্রেসারে কতজন বিএলও আত্মহত্যা করলো মায়েরা। আমি আজকে মিডিয়ার সামনে বলছি, জনগণের সামনে বলছি, যে কজন মানুষ এসআইআর এর জন্য মারা গেছে তার খুনির নাম নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ খুনি, অমিত শাহ খুনি, অমিত শাহ খুনি। যান স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার হাতে অনেক আছে, ইডি, সিবিআই, বিএসএফ ধরে নিয়ে যান। আমি আবার বলছি, অমিত শাহ আপনি খুনি। এই যে মানুষগুলোর প্রাণ, শুধু পশ্চিমবঙ্গে নয়, বিজেপি বলছে পশ্চিমবঙ্গে তৃণমূল আতঙ্ক সৃষ্টি করছে তাই মানুষ মারা গেছে। এই কথাটা যেদিনকে শুভেন্দু বলল, সেদিনই গুজরাট থেকে খবর এলো গুজরাটে একজন বিএলও সুইসাইড করেছে। গুজরাটে তৃণমূল কোথায় আছে শুভেন্দু বাবু? আপনি তো আমাদের বিরাট বড় পার্টি বানিয়ে দিচ্ছেন, গুজরাটে তো আমরা নেই, আপনারা আছেন ক্ষমতায়। কেন মারা গেল? রাজস্থানে একজন বিএলও সুইসাইড করলো, কেন? রাজস্থানে তৃণমূল আছে? নেই। পশ্চিমবঙ্গে যদি তৃণমূলের আতঙ্কে মারা যায়, গুজরাটে কেন মারা গেল? রাজস্থানে কেন মারা গেল? বিজেপি এই রাজনৈতিক দল মায়েরা ক্ষমতায় আসার পর থেকে শুধু জ্বালিয়েছে সাধারণ মানুষকে। নোটবন্দি মনে আছে? 500 আর 1000-এর নোট বাতিল, মোদিজির কিচ্ছু না, হঠাৎ একদিন ঘুম থেকে ওঠে দাঁত মাজার আগে ভাবে আজকে জ্বালাবো কি করে, কোনো কাজ নেই। হঠাৎ ঘুম থেকে উঠলো, মেরে প্যারে ভাইও বহনো, आज दोपहर 12 बजे से 500 और 1000 रुपया बंद। দারুণ, উনি ঘোষণা করে দিলেন বন্ধ। এবার মানুষ মরে মরুক, ওনার কি? দিল্লিতে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে থাকবেন, আর দাড়িতে একটা করে কালো দাড়ি বেরোলে খালি সাদা কলপ করবেন। কি কাজ? উনি প্লেনে চাপবেন, আজকে যাবেন আমেরিকা, কালকে যাবেন রাশিয়া, পরশু যাবেন জাপান, তারপরের দিন চীন, আর আমি আপনি ব্যাংকের লাইনে দাঁড়িয়ে বলবো, বাবু আমার পুরানো 500টা পাল্টে দেবে গো। মোদি যাবে জার্মানি, আর আমি আপনি আধার কার্ডটা নিয়ে ব্যাংকে গিয়ে বলবো একটু লিংক করে দেবেন বাবু। মোদি যাবেন রাশিয়া, আমি আপনি আধার কার্ডটা নিয়ে ব্যাংকের লাইন গ্যাসের দোকানে গিয়ে বলবো গ্যাসের কানেকশনের সাথে লিংক করে দেবেন একটু। কেন? কারণ মোদিজি বলে দিয়েছে গ্যাসে লিংক না হলে আবার 1000 টাকা ফাইনও নেবে, ফাইনও কেটেছে অনেকে। আচ্ছা, আমরা শুধু লিঙ্কই করিয়ে যাবো, আমাদের জীবনটা কি লিঙ্কেই কেটে যাবে? শুধু লিঙ্ক, আধার লিঙ্ক গ্যাস, আধার লিঙ্ক ব্যাংক, আধার লিঙ্ক ভোটার। আরে যদি লিঙ্কই করাবেন তাহলে বলছেন না কেন এসআইআর এ আধার চলবে না? গোষ্ঠীর সবকিছুর সাথে লিঙ্ক করিয়ে নিচ্ছেন, শুধু মুড়িয়ে আমাদের কানে ঢুকিয়ে দেওয়া বাকি আধারটা। তারপর বলছেন আধার কিছুতে চলবে না, তাহলে লিঙ্ক করালেন কেন? এত গুরুত্বপূর্ণ কার্ড সবেতে লাগবে। গরুরও আধার কার্ড হবে এক সময় বলেছিল। হ্যাঁ বলেছিল, ফাজলামি মারছি না, বিজেপি বলেছিল গরুর আধার কার্ড করবে, কারণ এদেশে তো মানুষের যে গরুর দাম বেশি। তো যদি আধার কার্ড আপনি সবেতে ব্যবহার করলেন, তাহলে এসআইআর এর সময় সেই আধারটাই নিলেন না কেন? কি বলছে বিজেপি? বলছে আধার কার্ড তো জালি হয়। খুব ভালো কথা। কি বলছে? আধার চলবে না, কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চলবে। এবার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিহারে দেখা গেল 4টে নামে বেরিয়েছে। কি? একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কার নামে বেরিয়েছে জানেন? যার নামে বেরিয়েছে তার নাম হচ্ছে কুত্তা বাবু, তার মায়ের নাম হচ্ছে কুত্তি দেবী,
তার বাবার নাম হচ্ছে ডগ বাবু। অরিজিনাল, ইয়ার্কি মারছি না, এই নামে বেরিয়েছে কাগজ। আরেকটা রেসিডেন্সিয়াল কাগজ বেরিয়েছে বিহারে, কি নাম? ট্র্যাক্টর বাবু। বুঝুন, এইটা বেরোনো মানে কি? তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও ফেক হয়। তাহলে ওটা আপনি নাগরিকত্বের প্রমাণের জন্য নিচ্ছেন, আধার কার্ড নিচ্ছেন না। আপনি 1000 কোটি খরচ করে বানালেন। তাহলে মানুষ গিনিপিগ কি মায়েরা, একটু বলুন তো? এই দেশের মানুষ কি শান্তিতে থাকবে না? গুজরাটে বসে দুজন ঠিক করবে কে নাগরিক কে নাগরিক নয়, কোথায় কি লিঙ্ক করবে, কখন কি কার্ড হবে, আর আমরা এইভাবে দাঁড়াবো? আর শুভেন্দু কি বলছে? বলে 1.5 কোটি রোহিঙ্গা আছে পশ্চিমবঙ্গে। ওরে বাবা, মায়েরা দাদারা জেনে রাখুন, গোটা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা হচ্ছে 17 লাখ। গোটা পৃথিবীতে ইউনাইটেড নেশন বলে দিয়েছে গোটা পৃথিবীতে রোহিঙ্গা জাতিগোষ্ঠীটাই আছে 17 লাখ। শুভেন্দু বলছে শুধু বাংলাতেই 1.5 কোটি। আপনারা বুঝুন, আমার কিছু বুঝতে হবে না। মানুষের একটা দুইটা তার কাটা থাকে 10-12টার মধ্যে, শুভেন্দুর গোছা ধরে কাটা। একটা দুটা কাটা না, গোছা ধরে কাটা। শিশির যে একটু আধার লিঙ্ক না করি আপনার ছেলের তারগুলো লিঙ্ক করান। কেন বলছি কথা? একটা বিরোধী দলনেতা কোনো দায়িত্ব জ্ঞান বোধ নেই। গোটা পৃথিবীতে রোহিঙ্গা 17 লাখ, বলে বাংলায় 1.5 কোটি। তাহলে মিথ্যা বলছে। মিথ্যা বলছে তো? এই মিথ্যা বলে কি করছে? সাধারণ মানুষকে খেপাচ্ছে। আচ্ছা, রোহিঙ্গা এত আছে, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা থাকবে কি করে বলুন তো? রোহিঙ্গারা তো এসছে মায়ানমার থেকে। মায়ানমারের ভাষাই তো বাংলা নয়। পশ্চিমবঙ্গে থাকতে গেলে হয় এখানে বাংলা ভাষী লোক থাকবে, হিন্দি ভাষী লোক থাকবে, পাঞ্জাবি 2-1 জন থাকতে পারেন কম সংখ্যায়, তারা ওই পাঞ্জাবি ভাষায় কথা বলেন। কিন্তু মায়ানমারের ভাষায় এখানে কে কথা বলে? আপনি দেখেছেন জীবনে এরকম কাউকে মায়ানমারের ভাষায় কথা বলতে? তাহলে এত 1.5 কোটি রোহিঙ্গা গেল কোথায়? এই যে বিহারে ভোট হলো, বিজেপি বিহারে গিয়ে কি বলেছিল জানেন? বলে বিহারেও 1 কোটি রোহিঙ্গা ঢুকে গেছে। কে ঢুকিয়েছে? লালুর ছেলে নাকি ঢুকিয়েছে। লালুর ছেলে বিহারে রোহিঙ্গা ঢুকাচ্ছে, দিল্লিতে কেজরিওয়াল রোহিঙ্গা ঢুকাচ্ছে, বাংলায় মমতা ব্যানার্জি রোহিঙ্গা ঢুকাচ্ছে। বলে বাংলায় 1.5 কোটি, বিহারে 1 কোটি, হলো 2.5 কোটি, দিল্লিতে ছিল নাকি 50 লাখ, হয়ে গেল 3 কোটি। গোটা পৃথিবীতে 17 লাখ। কিন্তু বুঝছেন অঙ্ক? এইভাবে বোকা বানিয়ে আসলে বিজেপি কেন করতে চাইছে এসআইআর? আপনাদের মনে প্রশ্ন জাগবে না? কারণ বিজেপি একটা সমীক্ষা করে দেখেছে কারা বিজেপিকে ভোট দেয় না, তাদের ভোটার তালিকা থেকে বাদ দাও। বিহারে কি করে এত বড় জয় পেল? কারণ বিহারে যে যাদব, তারা তেজস্বী যাদবকে ভোট দিত। যাদবের জনসংখ্যা হচ্ছে প্রায় 20%। বিজেপি এসআইআর করে সবচেয়ে বেশি যাদবের নাম বাদ দিয়েছে। এই জন্য নির্বাচন কমিশনার এখনো অব্দি কাদের নাম বাদ গেছে তালিকা ঝোলাতে পারেনি। অদ্ভুত ব্যাপার কি জানেন? বিহারে যে 45 লাখের নাম বাদ গেছে, যোগেন্দ্র যাদব বলে একজন সমাজকর্মীর তথ্য বলছে, এই টোটাল 45 লাখের মধ্যে কজন রোহিঙ্গা পাওয়া গেছে জানেন? বিহারে রোহিঙ্গা বলে এসআইআর করেছিল, শুনলে চমকে যাবেন। বিহারে 45 লাখ লোকের যে নাম বাদ গেছে এসআইআরে, তার মধ্যে রোহিঙ্গা পাওয়া গেছে 300টা। 45 লাখে 300টা। তাহলে তোরা বেটা এই 300টা লোককে বার করবি বলে 12 কোটি লোককে লাইনে দাঁড় করালি। হ্যাঁ, 300টা লোককে বার করবি বলে 12 কোটি লোককে লাইনে দাঁড় করালি। এবার বলছে মৃত ভোটার, চলে যাওয়া ভোটার, এগুলোর নাম তো প্রত্যেক ভোটের আগে বাদ যায়। নতুন কথা নাকি? আর তুমি যদি দেখতে না পাও কোন বুথে মৃত ভোটার রয়েছে, সেটা তো বিজেপি তোমার বুথের কর্মীদের দেয়। তৃণমূল কংগ্রেস তো যা অ্যাপ্লিকেশন করার করে দেয়। নির্বাচন কমিশন প্রত্যেক বছর, আপনারা জানেন, কালীগঞ্জে যে উপনির্বাচন হয়েছিল আজ থেকে 6-7 মাস আগে, আপনাদের মনে থাকবে নদিয়ার কালীগঞ্জ, সেই নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের আগে 6000 লোকের নাম বাদ গেছিল যারা মৃত। তো এসআইআর তো করতে হয়নি, তার জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তো করতে হয়নি। এবার করতে হচ্ছে কারণ এসআইআর ঘুরপথে এনআরসি। আর এনআরসি করা মানে কি? আপনি ভাবছেন এনআরসি হিন্দুর মাথায় ঢুকিয়ে দিয়েছে, এনআরসি করলে মুসলমান বাদ যাবে। যারা ওপার বাংলা থেকে আসা, বিজেপি ভাবছি এদেশীয়দের কাছে গিয়ে বলবো চিন্তা করো না, এনআরসি হলে তো শুধু বাঙালিরা বাংলাদেশে চলে যাবে, তোমাদের কিচ্ছু হবে না এদেশীয়দের।
আর বিজেপি বাঙালদের কাছে গিয়ে বলছে চিন্তা করো না, এনআরসি হলে শুধু মুসলমানরা বাদ যাবে, তোমাদের তো কিচ্ছু হবে না। ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বাঁধাও। দুর্বল কে হবে? বাঙালি জাতি। আর বাঙালি জাতি দুর্বল হলে বিজেপি কি করবে? উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট থেকে এনে আমার আপনার জমি যে খালি হবে এনআরসি করে, সেই জমিগুলো ওদের লোক নিয়ে এসে ভরাবে। আমার মাটি, এই পাড়া, এই দোকান, এই বিল্ডিং, এগুলোর মালিক হবে আম্বানি, আদানি। কারণ আপনি, আপনার মা, আপনার বাবা সবাই ডিটেনশন ক্যাম্পে পৌঁছবেন বছরের পর বছর, ওর মধ্যেই জীবন শেষ হবে, উদ্ধার হবে না। আপনার জমি বাড়ির মালিক হবে কেন্দ্রের সরকার, আর সেগুলো কাদের কাছে বিক্রি হবে? আম্বানি, আদানি। আপনার পাড়ায় তুলসীর মঞ্চ, আপনার পাড়ার মন্দির, আপনার পাড়ার মসজিদ, ছোটবেলায় যে পুকুরে মাছ ধরতেন, ছোটবেলায় যেখানে বন্ধুদের সাথে কাবাডি খেলতেন, ছোটবেলায় যে স্কুলে এক ড্রেস পরে প্রার্থনায় অংশগ্রহণ করতেন, যে মাঠে ছুটেছেন, বেরিয়েছেন, পড়েছেন, যে বাড়ির উঠোনে বসে মায়েরা আরেক মায়ের চুলে বিনুনি বেঁধে দিয়েছেন, ডিটেনশন ক্যাম্প থেকে 50 বছর পর বুড়ো থুত্তুরে হয়ে বেরিয়ে যখন নিজের বাড়িটা খুঁজতে আসবেন, দেখবেন সেই বাড়িতে আর কোনো বাঙালি থাকে না, উত্তরপ্রদেশ, গুজরাট থেকে আসা লোকেদের বাস। সেদিনকে তা আপনার কথা কেউ শোনার থাকবে না, আপনার কথা বোঝার কেউ থাকবে। এই বিপদ আসামে হয়েছে। আমরা চাই না এই জিনিস বাংলার মাটিতে হোক। তাই যারা হিন্দু হিন্দু ভাই ভাই শুনে লাফাচ্ছেন, তারা একটা তথ্য জেনে রাখুন, আসামে 17 লাখ লোকের নাম বাদ গেছিল এনআরসিতে। ওখানেও হিন্দু হিন্দু ভাই ভাই বলেছিল, কিন্তু দেখা গেছিল 17 লাখের মধ্যে 12 লাখ হিন্দু বাঙালি বাদ গেছিল, বাকি 5 লাখ মুসলমান, 12 লাখ কিন্তু হিন্দু বাঙালি। এটা জেনে রাখুন। বিজেপির ট্র্যাপে একবার যদি পা দেন, এই বিপদ থেকে আর মুক্তি নেই। তাই বক্তব্য দীর্ঘায়িত না করে বলি, দয়া করে আমাদের বাংলার মাটিটা ওই গুজরাট, উত্তরপ্রদেশ, বিহারের হাতে বেচে দেবেন না। বাংলা ভাষায় কথা বলা মানুষগুলোর এই একটাই মাটি অবশিষ্ট আছে, পশ্চিমবঙ্গ। ওরা বহিরাগত শক্তি বাইরে থেকে আসছে। 21-এ আমরা স্লোগান তুলেছিলাম, বাইরে থেকে বর্গী আসে নিয়ম করে প্রতি মাসে খেলা হবে, স্লোগান শুনেছিলেন? এই যে বর্গী কারা, এই যে বর্গী কথাটা ব্যবহার করেছিলাম কে? ছোটবেলায় ঠাকুমা এইটা বলতে বলতে ঘুম পাড়াতো আমাদের সবাইকে। ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। আমরা ভাবতাম ঠাকুমা কার কথা বলছে, বর্গী বর্গী। পরে রাজনীতিতে ঢুকে বুঝলাম ঠাম্মা যে বর্গীর কথা বলছে, সেই বর্গী তো আসলে কৈলাস বিজয় বর্গী। বুঝছেন? এরা হচ্ছে সেই বর্গী বহিরাগত শক্তি, বাংলায় আসতে চায়, বাংলার মাটি সম্পদ দখল করতে চায়। ব্রিটিশরা বাঙালি জাতিকে ভয় পেত, কারণ সবার প্রথম আন্দোলন এ মাটিতে শুরু আর শেষও হয়েছিল এ মাটিতে। আর ব্রিটিশরা বাংলার মধ্যেও সবচেয়ে বেশি ভয় পেত পূর্ব মেদিনীপুরের মাটিকে। আজকে বিজেপি সেও জানে যদি বাংলা মাথা উঁচু করে দাঁড়ায়, সবার আগে বিজেপি সরকারের পতনই বাংলার মাটি থেকে হবে। তাই যেন তেন প্রকারে বাংলাকে দুভাগ করো। কিভাবে দুভাগ? হিন্দু মুসলমানে দুভাগ। হিন্দুর মনে মুসলমান সম্পর্কে, মুসলমান মনে হিন্দু সম্পর্কে। আর একটা কথা বলে রাখি, তার জন্য সোশ্যাল মিডিয়ায় কিন্তু কোটি কোটি টাকা ঢালছে বিজেপি। আপনাদের অনেকের ফোনে রিল আসে, 10টা রিল ঘোরাবেন, ইনস্টাগ্রামে দেখুন বা ফেসবুকে দেখুন বা ইউটিউবে, 10টা রিলের মধ্যে 7টা রিল দেখবেন হিন্দু মুসলমান নিয়ে থাকে। আপনারা যারা রিল দেখেন তারা আমার চেয়ে ভালো জানবেন, ঠিক কথা কিনা? কি করে আসছে? বিজেপি কয়েক কোটি টাকা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামকে খাওয়াচ্ছে আপনার মাথাকে কন্ট্রোল করার জন্য। তাই আপনি যদি ওই ভিডিওগুলো দেখে ভাবেন এই তো ঠিক বলেছে, তাহলে কিন্তু গেল। ওদের রিমোট কন্ট্রোল দিয়ে আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে দেবেন না। কারণ এই বাঙালি জাতি একসময় রিমোট দিয়ে দেশকে কন্ট্রোল করত। আজকে এই গুজরাট থেকে বসে যেন আমার বাংলার মানুষের মাথাকে কন্ট্রোল করতে ওরা না পারে, এই দায়িত্ব আপনাদের নিতে হবে। তাই বক্তব্য দীর্ঘায়িত করার আগে আপনাদের জিজ্ঞেস করছি, 26-এ আছেন তো দিদির সাথে? গলা তুলে আবার চাই, আছেন তো? আছেন তো? পূর্ব মেদিনীপুরটাকে, চোরটাকে প্যাকিং করবেন তো? করবেন তো? অবশ্যই। শিশির বাবু বহুদিন একা, তার কোলে তার ছেলেকে ফিরিয়ে দেবেন তো? জেঠুর কোলে তার ছেলেকে ফিরিয়ে দেবেন তো? দেবেন তো? ছেলেটা রোজ উন্মাদের মতো ছুটছে, অকারণ ছোটা, পরিশ্রম নয়, খেপে ছুটছে। লাল কাপড় ষাঁড়কে দেখালে যেমন ছোটে, ওইরকম ছুটছে। উদ্দেশ্য নেই, যাকে পারছে গুতোচ্ছে। গোতানোর পর দেখছে বাবা দিলীপ দা, সরি, ঠিক আছে।
সারাদিন ভাইপো 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 পিসি পিসি পিসি, আর কিছু না। আমরা সকালে উঠে হরিনাম জপ করি, আমি তো রাধে রাধে জপ করি সকালে উঠে। শুভেন্দু ঘুম থেকে ওঠে, মুখ ফুক ধোয়, পিসি 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 পিসি, ভাইপো 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 ভাইপো। পাগল হয়ে গেছে লোকটা, কোনো রাজনৈতিক বক্তৃতা নেই। তাই এই লোকটাকে একটু মানসিক স্থিতি দিন, 5 বছরের জন্য রেস্ট দিন, তখনই সেটা পাবে যখন গোটা পূর্ব মেদিনীপুর থেকে প্যাকিং করে পাঠাবেন। তাই চিৎকার করে গলার জোরে বলুন, জয় বাংলা। আওয়াজ আরো জোরে চাই, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। ধন্যবাদ। আচ্ছা, জয়নিং আছে একটা, আপনারা একটু দাঁড়িয়ে যাবেন। যারা যারা শেষমেশ বিজেপির ঘরে ঢুকে দম বন্ধ হয়ে গেছিল, এখানে আমাদের দলে আজকে মুক্ত হয়ে শ্বাস নিতে আসছেন, তাদেরকে প্রত্যেক অভ্যর্থনা জানাবেন। থ্যাংক ইউ। আমরা ধন্যবাদ জানাই আমাদের আইটি সেলের সভাপতি, আমাদের রাজ্যের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের সুন্দর বক্তব্য আপনারা শুনলেন। দেবাংশু ভাই বলছিলেন যে এসআইআর এর আতঙ্ক, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, এসআইআর এর আতঙ্কে আমাদের কলাগেছিয়ার এক কর্মী মসিবুর রহমান, সে আগে চলে গিয়েছিল, আবার আমাদের দলে ফিরে এসছে। আবার একই রকম ভাবে আবেদ ভাই, আবেদ আলী, আমাদের বীরবন্দর অঞ্চলের নেতৃত্ব দিতেন, তিনিও ভুল বুঝে গিয়েছিলেন। তাকে আমরা আজকের আবারও আমাদের সঙ্গে পেয়েছি। আমাদের মুখপাত্র অঞ্চল সভাপতি নওশাদ আলী, সামনে আসুন। আমাদের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের হাত দিয়ে আবারও আবেদ আলী আমাদের দলের সঙ্গে অন্তর্ভুক্ত হলেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুবরাজ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা ধন্যবাদ জানাই আমাদের খেজুরি 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের সকল নেতৃত্বদের, অঞ্চল সভাপতিদের, গড়বাড়ি 1-2 আমাদের বিধানসভার মধ্যে তারা যদি এসে থাকেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই।